আসসালামু আলাইকুম। স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হিসাব বিজ্ঞানের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং নিজ নিজ বাড়িতে অবস্থান করছো, সেই সাথে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ। বরাবরের মতো আমি আছি তোমাদের সাথে, মোহাম্মদ সুজন মিয়া, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ। আজকে আমরা পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় অর্থাৎ অধ্যায় 2 হিসাবের বইসমূহ থেকে আজকের দ্বিতীয় ক্লাসে আমরা আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় শিখব। অর্থাৎ আজকে খুব সহজে ছড়ায় ছড়ায় আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সকলেই উপকৃত হবে। এবং ডেবিট ক্রেডিট নির্ণয় হচ্ছে হিসাব বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয় যদি সঠিক হয়, তাহলে জাবেদা, খতিয়ান, রেওয়ামিল সহ আমাদের হিসাব বিজ্ঞানের প্রায় সকল ক্ষেত্রেই আমরা শুদ্ধভাবে আমরা অঙ্কের সমাধান করতে পারব। তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের পাঠের শিখন ফল, অর্থাৎ আজকের পাঠে যারা যুক্ত আছো, যারা আমাদের সাথে আছো, আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে। এবং ডেবিট ক্রেডিট সঠিকভাবে নির্ণয় করতে পারলেই তোমরা সঠিকভাবে জাবেদা এবং অন্যান্য ধাপগুলো পূরণ করতে পারবে। তো তোমরা ইতোমধ্যে আগের ক্লাসে জেনেছো ডেবিট এবং ক্রেডিট। ডেবিট এই শব্দটি, এটিকে বলা হয় বাংলায়, যদি আমরা দিক নির্দেশ করা হয়, মূলত বাংলায় বলা হয় বাম পক্ষ, এবং ক্রেডিটকে বলা হয় ডান পক্ষ। মূলত ডেবিট বলতে হিসাবের বাম দিককে বোঝানো হয়। অর্থাৎ কোনো হিসাবের বাম দিকে যদি এন্ট্রি দেওয়া হয়, তাহলে সেটিকে বলা হবে ডেবিট, এবং ডান দিকে যদি এন্ট্রি দেওয়া হয়, তাহলে তাকে বলা হবে ক্রেডিট। অর্থাৎ ডেবিট হচ্ছে বাম দিক বা বাম পক্ষ, এবং ক্রেডিট হচ্ছে ডান দিক বা ডান পক্ষ। তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের পূর্বে চলো জেনে নেই হিসাবের আধুনিক শ্রেণীবিভাগ। যদিও তোমাদের সকলের জানা আছে আধুনিক পদ্ধতিতে হিসাবকে 5 ভাগে ভাগ করা যায়। তোমরা সবাই জানো সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়, অর্থাৎ লেনদেন থেকে যে হিসাব বের হবে, সেই হিসাবকে 5 ধরনে বা 5 রকমে ভাগ করা যায়। এ পর্যায়ে আমরা ছড়ায় ছড়ায় ডেবিট ক্রেডিট নির্ণয় শিখব। আমরা যে 5 ধরনের হিসাব চিহ্নিত করেছি, এই 5 ধরনের হিসাবের মধ্যে 3 ধরনের হিসাব চলো আমরা এখনই শিখে নেই। 3 ধরনের হিসাবের মধ্যে রয়েছে সত্ত্ব, দায়, আয় যদি বৃদ্ধি পায় ক্রেডিট হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে তোমরা বলো, সত্ত্ব, দায়, আয় যদি বৃদ্ধি পায় ক্রেডিট হয়ে যায়। অর্থাৎ মালিকানা সত্ত্ব, দায় এবং আয় বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হবে। পক্ষান্তরে যদি হ্রাস পায়, তাহলে ডেবিট করতে হবে। তাহলে ছড়াটি আবারও বলছি, সত্ত্ব, দায়, আয় যদি বৃদ্ধি পায় ক্রেডিট হয়ে যায়। আশা করি তোমরা এই ছড়ার মাধ্যমে খুব সহজেই সত্ত্ব, অর্থাৎ মালিকানা সত্ত্ব, দায় এবং আয় এগুলো বৃদ্ধি পেলে ডেবিট হয়। এবং এক্ষেত্রে আরেকটি বিষয়, আমরা যদি বৃদ্ধিটা মনে রাখি, তাহলে হ্রাস কিন্তু এর বিপরীত হবে, অর্থাৎ হ্রাস পেলে ডেবিট হবে। একইভাবে বাদ বাকি যে আমাদের রইল সম্পত্তি এবং ব্যয়, সম্পত্তি আর ব্যয় বাড়লে দায়ের ন্যায় ডেবিট হয়ে যায়। অর্থাৎ সম্পত্তি এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, পক্ষান্তরে যদি হ্রাস পায় তাহলে এর বিপরীত হবে, অর্থাৎ ক্রেডিট। আমাদের এই দুইটি ছড়া মনে রাখলেই আমাদের চলবে। অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে সম্পত্তি এবং ব্যয় যদি ডেবিট হয়ে থাকে, তাহলে হ্রাসের ক্ষেত্রে ক্রেডিট হবে। একইভাবে মালিকানা সত্ত্ব, দায় এবং আয় বৃদ্ধির ক্ষেত্রে ক্রেডিট, আর হ্রাসের ক্ষেত্রে ডেবিট হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা বিষয়টিকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করি। তোমরা ইতোমধ্যে জেনে গিয়েছো সম্পত্তি এবং ব্যয় এই দুইটির বৈশিষ্ট্য একই রকমের। দেখতে পাচ্ছ এখানে এ এবং ই। সম্পত্তি এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট,
হ্রাস পেলে ক্রেডিট। এটি মনে রাখতে হবে মূল মন্ত্র। এই মূল মন্ত্র যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমরা সঠিকভাবে জাবেদা করতে পারবো না। দায়, মালিকানা সত্ত্ব, আয়, এই ৩টি হিসাব যদি বৃদ্ধি পায় ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। এজন্য আমরা বলেছিলাম ছড়ায় ছড়ায় সত্ত্ব, দায়, আয়, অর্থাৎ মালিকানা সত্ত্ব, দায় এবং আয়। সত্ত্ব, দায়, আয় যদি বৃদ্ধি পায় ক্রেডিট হয়ে যায়। বৃদ্ধি মানে ক্রেডিট, আর হ্রাস হলে এর আমাদের জানি বিপরীত হবে, অর্থাৎ ডেবিট হবে। একইভাবে সম্পত্তি আর ব্যয় বাড়লে দায়ের ন্যায় ডেবিট হয়ে যায়। অর্থাৎ সম্পত্তি এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, পক্ষান্তরে যদি হ্রাস পায় তাহলে তার বিপরীত হবে, অর্থাৎ ক্রেডিট হবে। অর্থাৎ আমরা ২টি ছড়া যদি মনে রাখি, সত্ত্ব, দায়, আয় যদি বৃদ্ধি পায় ক্রেডিট হয়ে যায়, এবং সম্পত্তি আর ব্যয় বাড়লে দায়ের ন্যায় ক্রেডিট হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজেই আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে মূল মন্ত্র আধুনিক পদ্ধতিতে, এটি তোমাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। আশা করি তোমরা সকলেই ১-২ বার শুনেই তোমাদের সকলের আশা করি বুঝতে পেরেছো, সকলে আয়ত্তে নিয়ে আসতে পেরেছো। চলো আমরা এ পর্যায়ে আরেকটু ভিন্নভাবে দেখার চেষ্টা করি। অর্থাৎ সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে করব ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। একটু ভালো করে দেখে নেই। সম্পদ এবং ব্যয় যখনই বৃদ্ধি পাবে ডেবিট করে দেব, আর সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট করব। একইভাবে আমরা যদি দেখি মালিকানা সত্ত্ব এবং দায়ের ক্ষেত্রে, মালিকানা সত্ত্ব, দায় এবং আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। অর্থাৎ আমরা যদি ছড়াটি মনে রাখি তাহলে কিন্তু খুব সহজেই আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা 5টি সহজ ধাপে ডেবিট ক্রেডিট নির্ণয় শিখব। আমাদের প্রায় সময়ই আমাদের আসে যে ডেবিট ক্রেডিট নির্ণয় করো নিম্নলিখিত লেনদেনগুলো থেকে বা ঘটনাগুলো থেকে কোনগুলো লেনদেন নয়, এটাও আমাদের অনেক সময় প্রশ্নে আসে। তো ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে খুব সহজে 5টি ধাপে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো। তার মধ্যে প্রথম ধাপে লেনদেন কিনা তা চিহ্নিত করুন। 2 নাম্বার ধাপ, এরপরে লেনদেন যদি হয় তাহলে প্রত্যেকটা হিসাব খাত থেকে, প্রতিটি লেনদেন থেকে আমাদের হিসাব খাত বের করতে হবে। এরপরে তৃতীয় ধাপে যে হিসাব খাতগুলো আমরা বের করেছি সেই হিসাব খাতগুলো হিসাবের শ্রেণীবিন্যাসকরণ করার মাধ্যমে আমাদের চিহ্নিত করতে হবে। অর্থাৎ যে হিসাব খাতগুলো বের হয়েছে সেগুলো যে আমরা ইতিমধ্যে জেনেছি 5 রকমের হিসাব, সম্পদ নাকি দায়, মালিকানা সত্ত্ব নাকি আয় না ব্যয়, এটা আমরা এখানে শ্রেণীবিন্যাস করব। এ পর্যায়ে অর্থাৎ চতুর্থ ধাপে আমরা যে হিসাবগুলো পেয়েছি সেই হিসাবগুলো হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে, হ্রাস অথবা বৃদ্ধি, এটা আমরা নির্ণয় করব। এবং সর্বশেষ বা পঞ্চম ধাপে গিয়ে আমরা ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব। অর্থাৎ ইতোমধ্যে যে আমরা জেনেছি সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট করব, হ্রাস পেলে ক্রেডিট করব। আর মালিকানা সত্ত্ব, দায়, আয়, অর্থাৎ সত্ত্ব, দায়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট করব, হ্রাস পেলে ডেবিট করব। এই সহজ 5 ধাপে আমরা নির্ভুলভাবে লেনদেন থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় তথা জাবেদা করতে পারবো। তো প্রথমেই এই লেনদেন চিহ্নিত করার ক্ষেত্রে তোমরা সকলেই জানো আর্থিক অবস্থার পরিবর্তনকারী ঘটনাকে লেনদেন বলে, অথবা হিসাব সমীকরণের প্রভাব বিস্তারকারী ঘটনাকে লেনদেন বলা হয়। লেনদেনের ক্ষেত্রে আমরা আরও 2-1টি বিষয় বলতে পারি। যদি সাধারণত ফরমায়েশ, চুক্তি, নিয়োগ এই জাতীয় কথা যদি থাকে তাহলে সেগুলো লেনদেন নয়। আচ্ছা, এরপরে আমরা হিসাব খাত নির্ণয়। আজকের ক্লাসে মূলত আমরা 3টি টিপসের মাধ্যমে 3 ধরনের লেনদেনের হিসাব খাত নির্ণয় শিখব। অর্থাৎ একটি হচ্ছে মূলধন, আরেকটি উত্তোলন, আরেকটি সম্পদ ক্রয়। মূলধন আনয়নের ক্ষেত্রে কিভাবে হিসাব খাত নির্ণয় করতে হবে, অথবা প্রতিষ্ঠান থেকে মালিক যদি কোনো সুবিধা গ্রহণ করে অর্থাৎ উত্তোলন করে তাহলে সেক্ষেত্রে কিভাবে হিসাব খাত নির্ণয় করতে হবে, এবং একই সাথে যদি প্রতিষ্ঠানের প্রয়োজনে কোনো সম্পত্তি ক্রয় করা হয় তাহলে কিভাবে হিসাব খাত নির্ণয় করতে হবে, চলো আমরা ধারাবাহিকভাবে দেখে নিই। টিপস 1, মালিক মূলধন হিসেবে কোনো সম্পত্তি নিয়ে ব্যবসা শুরু করলে, সাধারণত মালিক বিভিন্ন রকমের স্থায়ী অথবা চলতি সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে। তো সেক্ষেত্রে মালিক যে সকল সম্পত্তি নিয়ে আসবে সেগুলো হবে ডেবিট পক্ষ বা প্রথম পক্ষ। অর্থাৎ মালিক যদি নগদ টাকা, ব্যাংক জমা, ভূমি, আসবাবপত্র, সরঞ্জাম, দালান কোঠা ইত্যাদি যদি নিয়ে আসে, অর্থাৎ যা যা নিয়ে আসবে সেটা হবে আমাদের একটি পক্ষ, প্রথম পক্ষ। আর দ্বিতীয় পক্ষ হবে হচ্ছে মূলধন।
এবং এটি কেন ডেবিট হবে, কেন ক্রেডিট হবে, সেটি হচ্ছে আমরা একটু আগে যে মূল মন্ত্র জেনেছি, অর্থাৎ হ্রাস বৃদ্ধির ফলে ডেবিট ক্রেডিট হয়, সেটি আমরা একটু পরে দেখাচ্ছি। আপাতত আমরা যেটা জেনেছি, মালিক মূলধন সরবরাহ করলে যে সকল জিনিস এর মাধ্যমে মালিক ব্যবসা শুরু করলো, বা মূলধন হিসেবে যে সকল সম্পত্তি প্রতিষ্ঠানে নিয়ে আসলো, সে সকল সম্পত্তি যদি নগদ নিয়ে আসে তাহলে নগদ, আরেকটি হবে মূলধন। যদি নিয়ে আসে ব্যাংক জমা মূলধন। যদি একই সাথে নগদ, ব্যাংক জমা, ভূমি, এরকম অন্যান্য আরও সম্পত্তি নিয়ে আসে, অর্থাৎ যতগুলো সম্পদ নিয়ে আসবে সেগুলো হবে প্রথম পক্ষ, এবং দ্বিতীয় পক্ষ হবে মূলধন। এবং এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, মালিক যদি পণ্য নিয়ে ব্যবসা শুরু করে, সেক্ষেত্রে পণ্য না লিখে, মজুত পণ্য না লিখে ক্রয় হিসাব লিখতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে টিপস 1 থেকে আমরা যেটা জানতে পেরেছি, মালিক যদি মূলধন সরবরাহ করে তাহলে কি, কি সরবরাহ করেছে সেটি হবে প্রথম পক্ষ, আর মূলধন হবে অবশ্যই দ্বিতীয় পক্ষ। টিপস 2, এক্ষেত্রে মালিক কর্তৃক ব্যবসা থেকে কোনো কিছু উত্তোলন করলে, অর্থাৎ মালিক যদি ব্যবসা থেকে কোনো কিছু সুবিধা গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে নিশ্চিত রূপে প্রথম পক্ষ হবে উত্তোলন, এবং আরেকটি পক্ষ সেটি হবে যা যা উত্তোলন করবে। আবারও বলছি, মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু উত্তোলন করে, তাহলে প্রথম পক্ষ হবে উত্তোলন, এবং দ্বিতীয় পক্ষ হবে যে সকল জিনিস উত্তোলন করেছে। যদি সম্পত্তি হিসেবে নগদ, ব্যাংক, আসবাবপত্র, অফিস সরঞ্জাম ইত্যাদি গ্রহণ করে থাকে, তাহলে সেই সকল সম্পত্তি নিয়ে আসতে হবে। আর যদি পণ্য যদি উত্তোলন করে থাকে, সেক্ষেত্রে পণ্য বা মজুত পণ্য না লিখে আমাদের সাধারণত ক্রয় হিসাব লিখতে হবে। এবং এ সংক্রান্ত বিষয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জেনেছি? আগের টিপস 1 এ আমরা যেটা জেনেছি, মালিক মূলধন হিসেবে কোনো কিছু নিয়ে আসলে যে সকল সম্পত্তি নিয়ে আসবে সেগুলো হবে প্রথম পক্ষ, আর মূলধন হবে দ্বিতীয় পক্ষ। পক্ষান্তরে উত্তোলনের ক্ষেত্রে উত্তোলন হবে প্রথম পক্ষ, এবং যা যা উত্তোলন করবে সেটি হবে দ্বিতীয় পক্ষ। সহজ কথা, মালিক যদি ব্যবসা থেকে কোনো কিছু উত্তোলন করে বা কোনো সুবিধা গ্রহণ করে, তাহলে অবশ্যই আমাদেরকে প্রথমে কিছু বুঝি বা না বুঝি, জানি বা না জানি, উত্তোলন একটি পক্ষ হবে, এবং যা যা উত্তোলন করবে সেটি আরেকটি পক্ষ হবে। আজকে আমরা আরেকটি সর্বশেষ টিপস, অর্থাৎ 3 নাম্বার টিপসে আমরা দেখব, যদি ব্যবসায়ের জন্য সম্পত্তি ক্রয় করা হয়। ব্যবসায়ের জন্য বিভিন্ন রকমের সম্পত্তি ক্রয় করা হতে পারে। অফিস সরঞ্জাম, দালান কোঠা, আসবাবপত্র, ডেলিভারি ভ্যান সহ বিভিন্ন ধরনের সম্পত্তি যদি ক্রয় করা হয়ে থাকে, তাহলে যে সম্পত্তিটি ক্রয় করা হয়েছে সেটি হবে প্রথম পক্ষ, এবং যেভাবে ক্রয় করা হবে। অর্থাৎ যদি বলা হয় আসবাবপত্র ক্রয় নগদে, তাহলে আসবাবপত্র হবে প্রথম পক্ষ, নগদ হবে দ্বিতীয় পক্ষ। চেকে যদি ক্রয় করা হয়, আসবাবপত্র প্রথম পক্ষ, ব্যাংক দ্বিতীয় পক্ষ। তোমরা জানো চেক নামে কোনো হিসাব হয় না। এবং যদি ধারে সম্পত্তি ক্রয় করা হয় বা অন্য কোনো সম্পত্তির বিনিময়ে আরেকটি সম্পত্তি ক্রয় করা হয়, তাহলে কি হবে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আ আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আমরা শুধু এখান থেকে টিপস দিয়ে দিচ্ছি যে ব্যবসায়ের জন্য যদি কোনো সম্পত্তি ক্রয় করা হয়, তাহলে আমাদেরকে যে সকল সম্পত্তি ক্রয় করা হয়েছে সেগুলোকে প্রথম পক্ষ হিসেবে গ্রহণ করতে হবে, এবং যেভাবে ক্রয় করা হয়েছে সেটিকে দ্বিতীয় পক্ষ হিসেবে গ্রহণ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা 5 ধাপের ডেবিট ক্রেডিট বিশ্লেষণ যদি আসে তাহলে আমরা এইভাবে করতে পারি। এখানে দেখতে পাচ্ছ আমরা ঘটনা লিখেছি, কারণ এটা লেনদেন নাও হতে পারে। মালিক নগদ 1000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। যেহেতু মালিক ব্যবসায় 1000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন, এটি একটি লেনদেন, অবশ্যই লেনদেন কিনা লেনদেন, কারণ আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। এবং এক্ষেত্রে দুটি পক্ষ, আমরা জানি মালিক যদি ব্যবসায়ে কোনো কিছু সরবরাহ করে তাহলে প্রথম পক্ষ হবে যা সরবরাহ করবে, এবং দ্বিতীয় পক্ষ হবে মূলধন। আর তোমরা সবাই জানো নগদ হচ্ছে এক ধরনের সম্পদ বা চলতি সম্পদ। মালিক নগদ অর্থ সরবরাহ করার কারণে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, আর আমরা সবাই জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। আর সত্ত্ব দায় আয়, এক্ষেত্রে মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, আর মূলধন নিয়ে আসা হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, কাজেই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পাওয়ার কারণে ডেবিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়ার কারণে ক্রেডিট। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা একটি অনুশীলন করি। মালিক নগদ 1000 টাকা এবং 2000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। শিক্ষার্থী বন্ধুরা, বলো দেখি এক্ষেত্রে প্রথম পক্ষ কি হবে? কি নিয়ে শুরু করেছে?
হ্যাঁ, নগদ অর্থ এবং আসবাবপত্র। তাহলে যে ২ টি জিনিস নিয়ে শুরু করেছে, সেই ২ টি জিনিস হবে হচ্ছে আমাদের প্রথম পক্ষ এবং মালিক যেহেতু সরবরাহ করেছে, মূলধন হবে দ্বিতীয় পক্ষ। এবং আরেকটি কথা বলে রাখি, যেটি ডেবিট হবে সেটি যেহেতু বাম, এজন্য বাম দিকে লিখতে হয়। যেটি ক্রেডিট হয় সেটি ডান, এজন্য একটু ডান দিকে লিখতে হয়। বারবার এখানে ডেবিট, ক্রেডিট লেখার প্রয়োজন নেই। আমরা দেখিয়ে দিয়েছি ডেবিট মানে বাম, এজন্য বাম দিকে লিখেছি। ক্রেডিট মানে হচ্ছে ডান, এজন্য ডান দিকে লিখেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ, সবাই জানো এটি একটি জাবেদার ছক। জাবেদার ছকে ৫ টি কলাম থাকে, তারিখ, হিসাব শিরোনাম ও ব্যাখ্যা, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা আপাতত ব্যাখ্যাকে অ্যাভয়েড করেছি। যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখান থেকে বুঝতে পেরেছো মালিক যে ২ টি জিনিস নিয়ে বা যে ২ টি সম্পত্তি নিয়ে ব্যবসা শুরু করেছে, সেই ২ টি সম্পত্তি যথাক্রমে নগদ এবং আসবাবপত্র। এটি হবে প্রথম পক্ষ, এটি বৃদ্ধি পেয়েছে এজন্য ডেবিট, এবং মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে এজন্য হবে ক্রেডিট। আমরা এ পর্যায়ে আরেকটি ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করব। মালিক ব্যবসা থেকে নগদ ৳১০০ উত্তোলন করেন। এটি অবশ্যই একটি লেনদেন, এবং যেহেতু উত্তোলন করেছে অবশ্যই প্রথম পক্ষ উত্তোলন, এবং কি উত্তোলন করেছে? নগদ। এজন্য দ্বিতীয় পক্ষ নগদ। উত্তোলন এটা মালিকানা সত্ত্ব হ্রাস করে। তোমরা আগের ক্লাস থেকে জেনেছো। উত্তোলন করার কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এজন্য হ্রাস পেলে ডেবিট। অর্থাৎ সত্ত্ব দায় আয় হ্রাস পেলে আমরা জানি সেক্ষেত্রে ডেবিট হয়। এজন্য ডেবিট হয়েছে। আর নগদ হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা আরেকটি অনুশীলন করি। দেখি তোমরা কতটুকু আয়ত্ত করতে পেরেছো। মালিক ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্যবসা থেকে নগদ ৳১০০ এবং ব্যাংক থেকে ৳২০০ উত্তোলন করেন। তাহলে যেহেতু এই যে উত্তোলন করেছেন, তাহলে প্রথম পক্ষ অবশ্যই হবে উত্তোলন। আর কি উত্তোলন করেছে? নগদ এবং ব্যাংক থেকে। এজন্য উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস করেছে, এজন্য হবে ডেবিট। নগদ এবং ব্যাংক এগুলো সম্পদ, সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে, এজন্য এগুলোকে ক্রেডিট করতে হবে। আমরা আরেকটি ডেবিট ক্রেডিট বিশ্লেষণ এখানে আমরা করছি। এখানে বলা আছে নগদে আসবাবপত্র ক্রয় ৳১০০। এটি একটি অবশ্যই লেনদেন। আর এক্ষেত্রে প্রথম পক্ষ আসবাবপত্র আমরা জানি যদি কোনো সম্পত্তি ক্রয় করা হয় তাহলে আসবাবপত্র যেহেতু ক্রয় করা হয়েছে এটি হবে প্রথম পক্ষ, এটি সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট, নগদ সম্পদ এটি হ্রাস পেয়েছে কেনার কারণে, এজন্য হবে ক্রেডিট। একইভাবে চেকের মাধ্যমে যন্ত্রপাতি ক্রয় এটিও একটি লেনদেন। যন্ত্রপাতি ক্রয়ের কারণে যন্ত্রপাতি প্রথম পক্ষ সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট। আর যেহেতু চেকের মাধ্যমে ক্রয় করা হয়েছে এজন্য ব্যাংক থেকে টাকা হ্রাস পাবে, এজন্য ব্যাংক হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে ৩ টি বিষয় অর্থাৎ মূলধন সরবরাহ করা হলে, উত্তোলন করা হলে এবং সম্পদ ক্রয় করা হলে খাত নির্ণয় সহ কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয় আধুনিক পদ্ধতিতে খুব সহজেই তোমরা আয়ত্ত করতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে আমরা পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, বিভিন্ন রকমের খরচ প্রদান অথবা অন্য যদি কোনো আয় থেকে থাকে, সেবা প্রদান থেকে আয় অথবা বিনিয়োগ থেকে আয় এবং ঋণ গ্রহণ, এগুলো নিয়ে টিপস এবং এগুলোর ডেবিট ক্রেডিট বিশ্লেষণ আমরা করব। এ পর্যায়ে চলো আমরা আবার একটু অনুশীলন করে নেই। ব্যবসায়ে ব্যবহারের জন্য অফিস সরঞ্জাম ক্রয় নগদ ৳১০০। তার মানে অফিস সরঞ্জাম একটি সম্পদ, এটি ক্রয় করা হয়েছে। এজন্য এই সম্পদ এটি হবে প্রথম পক্ষ, নগদে ক্রয় করা হয়েছে এটি হবে দ্বিতীয় পক্ষ। অর্থাৎ অফিস সরঞ্জাম, সম্পদ বৃদ্ধি ডেবিট, নগদ সম্পদ হ্রাস ক্রেডিট। এ পর্যায়ে তোমাদের আমি স্ক্রিনে একটি অঙ্ক দিয়ে দিচ্ছি। অ্যা তোমরা এটি পজ করে অ্যা খাতায় এইভাবে ছক টানবে, ছক টেনে এগুলোর সমাধান করবে। আমি তোমাদের এখানে দেখতে পাচ্ছ জনাব ইমন নগদ ৳৫,০০০ এবং ৳৩,০০০ আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। এরপরে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ৳১,০০০ এবং পণ্য উত্তোলন ৳৫০০। তোমরা পরবর্তীতে আরও দেখতে পাচ্ছ এক্ষেত্রে ৩, ৪ এবং ৫, ৬ এখানে মোট আমরা ৬ টি ঘটনা বা লেনদেন আমরা দিয়েছি। কোনো এমনও হতে পারে এখানে ঘটনা দেয়া আছে। যাই হোক এটা আমরা এখন বলছি না। তোমরা এখান থেকে ঘটনাগুলোকে লেনদেন হিসেবে চিহ্নিত করে এখানে যদি লেনদেন হয় হ্যাঁ লিখবে। হ্যাঁ লিখে পরবর্তীতে হিসাব খাত নির্ণয়, হিসাবের শ্রেণী নির্ণয় এবং হ্রাস বৃদ্ধি নির্ণয়ের মাধ্যমে ডেবিট ক্রেডিট নির্ণয় করবে। আর যদি লেনদেন না হয়ে থাকে তাহলে না হবে এবং
অবশিষ্ট যে কলাম যেগুলো আছে সেগুলো ফাঁকা থাকবে। আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজেই ছড়ায় ছড়ায় ডেবিট ক্রেডিট নির্ণয় সবাই শিখতে পেরেছো। আমরা তোমাদের আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, সত্ত্ব দায় আয় যদি বৃদ্ধি পায় ক্রেডিট হয়ে যায়। অর্থাৎ মালিকানা সত্ত্ব দায় এবং আয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। পক্ষান্তরে সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তোমরা বোর্ডেও দেখতে পাচ্ছ সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে, এটা আমরা এখানে লিখিনি, শুধু বৃদ্ধি মনে রাখবো আর হ্রাসের ক্ষেত্রে উল্টা হবে। একইভাবে মালিকানা সত্ত্ব দায় এবং আয়, যেটিকে আমরা সত্ত্ব দায় আয় বলেছি, এগুলো দুঃখিত, এগুলো বৃদ্ধি পেলে আমরা ক্রেডিট করব, হ্রাস পেলে ডেবিট করব। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব সহজেই ডেবিট ক্রেডিট নির্ণয় শিখেছো। আজকে মূলত আমরা ৩ ধরনের লেনদেন অর্থাৎ মূলধন সংক্রান্ত, উত্তোলন সংক্রান্ত এবং স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত লেনদেন এর ডেবিট ক্রেডিট নির্ণয় শিখেছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা অন্যান্য লেনদেনগুলোর খুব সহজেই ডেবিট ক্রেডিট নির্ণয় শিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।